আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালিমা তাইয়্যিবা। রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার। ঋণ নির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে অর্থমন্ত্রী। পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের সাক্ষাৎ। বেগম খালেদা জিয়ার সংগ্রাম আদর্শের পথ অনুসরণ করে এগিয়ে যেতে হবে রিজভী। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিএসের সঙ্গে আইজিপির বৈঠক। মুচলেকায় মুক্তি পেলেন বইছায়া নেতা মাহাদি। চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জে সড়কের মৃত্যু 7, আহত 20। এমপি ও শিক্ষকদের বদলির আবেদন শুরু শুক্রবার। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, রোহিঙ্গারা বাঙালি নয়, বার্তা ঢাকার। বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না, ভারতকে পাকিস্তান সেনাবাহিনী। বাংলায় ভিডিও বার্তা দিয়ে প্রশংসায় নিউ ইয়র্কের মেয়র মামদানি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালিমা তাইয়্যিবা স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। মঙ্গলবার বিএনপি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, 2026 সালের 12ই মার্চ জাতীয় সংসদের 13তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফির দেয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্থাপন করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এই মূলনীতি খোদাই করে সংযোজন করা হয়। রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুইজন প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে আগামী 20 আগস্ট প্রায় 35 বছর পরে দেশের রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়। বিকেল 4টার পরে নির্বাচন কমিশন ভবনে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই তথ্য জানিয়ে ভোটের প্রক্রিয়া তুলে ধরেন। ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রার্থীকরণের অবসরপ্রাপ্ত অলি আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসি সচিব বলেন, আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে এই ভোট গ্রহণ হবে। ভোট গ্রহণের শুরুতে নির্বাচন কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোট গ্রহণের পদ্ধতি সম্পর্কে জানাবেন। রাজস্ব ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে ঋণ নির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়ন নির্ভর অর্থনীতিতে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রাজস্ব আদায় বাড়াতে করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতির যুক্তিকীকরণ, কর ফাঁকি ও পরিহার রোধ এবং পূর্ণাঙ্গ অটোমেশন নিশ্চিত করা হবে। মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলন 2026-এ দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থমন্ত্রী বলেন, রাজস্ব সম্মেলন শুধু রাজস্ব আদায়ের হিসাব নিকাশের সম্মেলন নয়, এটি জাতীয় ঐক্যমত্য গঠনের একটি প্ল্যাটফর্ম। কিভাবে নিজস্ব অর্থায়নে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা যায় সেই পথ নির্ধারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, 2024-25 অর্থ বছরে দেশের কর জিডিপি অনুপাত 6.8% থেকে কমে 6.7% নেমেছে। এই হার বিশ্বের অন্যতম নিম্ন। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বর মোনেম। মঙ্গলবার দুপুরের পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান। তিনি বলেন, আজ দুপুরে চেয়ারম্যান পদত্যাগপত্র জমা দিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালের 8 অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। এর পরদিন 9 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বর মোনেমকে পিএসসি চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের স্থায়ী কমিটির নতুন 4 সদস্য রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন বলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন। এর আগে সকালে স্থায়ী কমিটির এই 4 সদস্য শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান। গত 15 আগস্ট বিএনপি স্থায়ী কমিটির সদস্য হিসেবে এই 4 সদস্যকে মনোনীত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার দেখানো সংগ্রাম, আন্দোলন, আদর্শ অঙ্গীকারের পথ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি যে অপরাজেয় পতাকা বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে গেছেন তা বহন করে যেতে হবে।
মঙ্গলবার রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রুহুল কবির রিজভী বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের ভুলে গেলে চলবে না। আমাদের শোকে, আমাদের সংকটে, আমাদের বেদনায় যে মানুষটি হিমালয় পর্বতের মতো অখণ্ড ও ভারী প্রেরণার উৎসস্থল ছিলেন, তিনি দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই বৈঠক হয়। আইজিপি আলী হোসেন ফকির বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন, বিভিন্ন জেলা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা ইস্যুতে আইজিপি বলেন, আমাদের কাছে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা শীঘ্রই সেটা দিয়ে দেব। হবিগঞ্জ সদর থানায় আটকের ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিকেল ৫:৩০টায় শহরের কোট মসজিদের সামনে প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহেদী হাসান ও তার লোকজন। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে তাকে আটক করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অন্যদিকে গোপালগঞ্জ সদরের বোলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নারীসহ ৩ জন নিহত হয়। মঙ্গলবার ভোরে শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় এবং দুপুরে গোপালগঞ্জে বাস ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের দুর্ঘটনায় নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ও জমির উদ্দিনের ছেলে আবু হায়াত এবং শেখটোলা মহল্লার জাফর আলীর ছেলে জাবের আলী ও এরফান আলীর ছেলে আসাদ আলী। এদিকে দুপুরে গোপালগঞ্জ সদরের বোলতলী এলাকায় ট্রাকের সাথে লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নারীসহ ৩ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বদলির আবেদন অনলাইনে শুরু হবে আগামী শুক্রবার থেকে, যা চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। মঙ্গলবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এই বিজ্ঞপ্তি থেকে তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করে মাওসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। আবেদন বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে। শিক্ষকেরা নিজ জেলার বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে ভুল তথ্য ও পরিসংখ্যান ব্যবহারের অভিযোগ তুলে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক মহাপরিচালক মোহাম্মদ তৌফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের উদ্বেগ ও পর্যবেক্ষণ তুলে ধরেন। বৈঠকে গত ১৫ই আগস্ট রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত বিবৃতির প্রসঙ্গ তুলে ধরা হয়। তৌফিকুর রহমান বলেন, ওই বিবৃতিতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে ভুল পরিসংখ্যান সহ বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। জাতিসংঘের ব্যবস্থায় নিবন্ধিত তথ্যই রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যার সঠিক প্রতিফলন বলে বাংলাদেশ মনে করে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ বর্তমানে নতুন করে আসা রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ করছে। ৮,২৮,৮২৪ জনের আগের তালিকার বাইরে নিবন্ধিত নতুন তথ্য যথাসময়ে মিয়ানমারের কাছে দেওয়া হবে। যাচাই প্রক্রিয়ার এসব তথ্য যথাযথভাবে অন্তর্ভুক্ত করার জন্য মিয়ানমারকে অনুরোধ জানানো হয়েছে। বলিউড স্টাইলে তথ্যচিত্র বা সিনেমা বানিয়ে যুদ্ধক্ষেত্রে পরাজয় গোপন করা বা ইতিহাস বদলে ফেলা যায় না বলে মন্তব্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের তৈরি অপারেশন সিন্দুর নামক একটি তথ্যচিত্রের তীব্র সমালোচনা করে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ভারত তাদের সামরিক ব্যর্থতা স্বীকার না করে নাটকীয় সিনেমেটিক উপায়ে ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মতে, তথাকথিত ওই তথ্যচিত্রে ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনার মাধ্যমে নিজেদের একতরফা জয় হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছে, যা হাস্যকর এবং বাস্তবতা বহির্ভূত। সত্য গোপন করতে নির্মিত ওই ভিডিওকে একই সঙ্গে একটি ট্র্যাজেডি এবং কমেডি হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বাংলায় ভিডিও বার্তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসা কুড়িয়েছেন। হাইস্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রডওয়ে শোর টিকিট দেওয়ার ঘোষণা বাংলায় দেওয়ায়
বিশেষভাবে নজর কেড়েছেন তিনি। সোমবার সামাজিক মাধ্যমে এই ভিডিও বার্তা প্রকাশিত হয়। মামদানি জানিয়েছে, নিউ ইয়র্কের হাই স্কুল শিক্ষার্থীদের পেশাদারি থিয়েটারে অভিজ্ঞতা দিতে 2000 ব্রডওয়ে টিকিট বিনামূল্যে দেওয়া হবে। লটারির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এসব টিকিট বিতরণ করা হবে। থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বিনামূল্যে টিকিটের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অন্যান্য ব্রডওয়ে শোর টিকিটেও ছাড়ের ব্যবস্থা থাকবে। মামদানির বাংলায় দেওয়া ঘোষণাটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নিউ ইয়র্কে বড় একটি বাংলাভাষী অভিবাসী জনগোষ্ঠী রয়েছে। বিশেষ করে দ্য ব্রক্সের বিভিন্ন এলাকায় বাংলাদেশি সহ বাংলাভাষী মানুষের উল্লেখযোগ্য বসবাস রয়েছে। আমাদের আগামীকাল দুপুরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।